আলাপ আলোচনা করতাম। আর তখন আমার চাকরিও নাই। বাইরে মানে অবস্থা তারপর আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। যে কিছু একটা রোজগার করার জন্য ধান্দা-টান্দার মধ্যে ব্যস্ত ছিলাম। তবে ক্যান্টনমেন্টে যেতাম, বন্ধু-বান্ধবের সাথে আলাপ হতাম। মোস্টলি আমার ইউনিট ছিল টুফিল্ড, তখন টুফিল্ডের সিইও ছিল রশিদ। আ যে ১৫ই আগস্টে ছিল সেই রশিদের সাথে আলাপ-সালাপ করতাম। আমার লোকজনের সাথে আলাপ করতাম। আর ইউনিটে যেতাম আ কোনো অর্ডার-টর্ডার নিয়ে যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে এটাই ছিল। খুব একটা মানে সন্তোষজনক ছিল না। পয়সা কড়ি নাই। ব্যবসা করতে তো পয়সা লাগে। অনেক বন্ধু-বান্ধবের কাছে গেছি যারা ব্যবসায় প্রতিষ্ঠিত ছিল, তাদের কাছে সাহায্য চাইছি। খুব একটা মানে আশাবাঞ্ছক সাহায্য পাইনি। যাই হোক, এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করছিলাম, দেশের অবস্থা এসব নিয়ে আলাপ-সালাপ করতেছিলাম। তো রশিদ আবার একটু কথা-টথা কম বলে। চাপা সে বেশি কথা বলে না। তো বলার সময় বলল যে, "তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে?" আমি বলছি, "না, ঢাকাতে আছি।" তো সপ্তাহখানেক আগে ১৫ই আগস্টে তখন বলল যে, "ঠিক আছে ঢাকায় থেকো।" তো আমি তখন বুঝতে পারি নাই তখন কি আমি ভাবছি আমি অর্ডার-টর্ডার নেওয়ার চেষ্টা করতেছি হয়তো উনি আমাকে বড় একটা অর্ডার দিবেন। এজন্যই বলতেছে ঢাকায় থাকতে। তারপরে আমি ভুলে গেছি আমি নিজের কাজে-টাজে ব্যস্ত। ১৫ তারিখে রশিদ হন্য হয়ে আমাকে খুঁজতেছে। সে আমার আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়িতে সে জায়গা সে চিনে। আসছিল দুপুরবে একবার আমাকে পায়নি। কথা-টথা বলে চলে গেছে। মেজর নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে। সারাদিন নাকি তারা আমার ফোন করছিল। আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালী ফোনে ছিল। সে বলে যে, "ধরেন, ধরেন উনি আসতেছে।" বলে আমাকে ফোন দিল। দেখলাম যে অপরদিকে মেজর নূর। তো মেজর নূর সাথে শাহরিয়ার আছে। কয়, "স্যার শাহরিয়ার আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই। আপনি কি আছেন?" আমি বলছি, "হ্যাঁ, আছি আসো।" ওরা চিনে আমাকে, জানে আমার কোথায় থাকি তাও জানে। তারপরে শাহরিয়ার এবং নূর মে তারা মানে আশেপাশে কোথায় ছিল ৫-১০ মিনিট পরে তারা আসলো আমার শ্বশুরবাড়িতে। ওরা চা-টা খাইলো। মধ্যেই তারা আমাকে তখনও কিছু বলে নাই। বলছে, "স্যার আমরা একটু এক জায়গায় যাবো। আ মানে আপনি আমাদের সাথে অ আসেন।" তো আমি বললাম, "ঠিক আছে।" আমি এটা অত সিরিয়াসলি কিছু নেই নাই। তো যেহেতু আমি এখন যাবো, আমার শ্বশুরবাড়ির লোকজন ও ওদেরকে বুঝানোর জন্য বলছে যে, "অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ, হাসপাতালে আছে, তাদেরকে আমরা দেখতে চাইতেছি।" তো আমি বলছি, "ঠিক আছে।" মাঝখানে নূর আমার কানে আমাকে বলল, "স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে?" আমি বললাম যে, "আছে একটা কোথায় আছে ওদের খুঁজে বের করতে হবে।" ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে। কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে? এই নিয়ে হুলস্থুল কান্ড কারখানা। তখন ওদের সন্দেহ হলো আমরা অন্য কোনো কিছু কোনো একটা মিশনে যাচ্ছি। আমাদেরকে যেতে দেবে না। এই বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমারে। তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে। নাটকে একটা ইউনিফর্মের দরকার। আমাদের কাছে নাই। এজন্যই চাইছিলাম। ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন। এটা মানে কাহিনী এমনভাবে জোড়াতালি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না। হুম, তারপরে বলল যে, "স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে আমরা চলে যাই।" আমি বললাম, "নো আমি যাবো।" তবুও আমি কতটা আমার ওয়াইফ আমার ধরে রাখছে। আমাকে যেতে দেবে না। আমার শাশুড়ি এরা তবু আমি যেহেতু আমি কমিট করেছি কারণ ওদের সাথে বন্ধু আমি যাব। একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর। বয়স্ক মানুষ, প্রাক্তন ইঞ্জিনিয়ার। উনি পরবর্তী পর্যায়ে শুনে উনি বলেছেন রাশেদকে যেতে দাও। কারণ আমার রাশেদের উপর বিশ্বাস আছে। সে এমন কোন কাজ করবে না যাতে মানে আ খারাপ কিছু হয়, ভালো যদি কিছু করতে চায় ভালোর জন্যই করতে চাইতেছে। তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে। তারপর সেখান থেকে চলে আসলাম। আসার পরে পথের মধ্যে তখন শাহরিয়ারের একটা Volkswagen গাড়ি ছিল। শাহরিয়ার গাড়ি চালাচ্ছিল। আমি আর নূর পাশে। শাহরিয়ার কথা বলছে। শাহরিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্বান মনে করে। লম্বা চওড়া লেকচার দিতে লাগলো। দেশে এই অবস্থা, সেই অবস্থা এগুলো আমি অলরেডি জানি। তখন তখনও পুরাপুরি সে বলছে যে কিছু না কিছু একটা করতে চেষ্টা করছে এরকম একটা ভাবখানা পেলাম আরকি। তখন শাহরিয়ারের বাসায় আসলাম। সেখানে দেখলাম যে মেজর ডালিম আছে। আ মেজর ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো, হুদা আসলো। এদের সবার সাথে পরিচয়। খিদা লাগছে খুব। ওই যে শাহরিয়ারের বাসায় ওখানে আমরা রাত্রে খেলাম। খাওয়ার পরে মতো রাত্রে ১০ টার দিকে আমরা তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে। তবুও আমি ডিটেইল কিছু জানি না। আমরা সবাই মিলে ডালিম এবং শাহরিয়ার ২ জনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্টে। তখন কুর্মিটোলা এয়ারপোর্ট অ্যাবান্ডন।
10 বছর থেকে পয়সার অভাবে এটার কাজ আর অগ্রগতি হতে পারে নাই। সেই একটা খালি জায়গাতে রাত্রেবেলা আমরা ওখানে বসে আছি। অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর জয়দেবপুর থেকে 16 বেঙ্গলের আসার কথা। লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমদ চৌধুরীর আন্ডারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, ওদের জন্য, ওদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছি। 1 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, আসে না। ইতিমধ্যে রশিদ আসছে একবার। রশিদ এসে আমাকে দেখে খুব খুশি, আমার একবারে মানে হাত শেক করে বলে যে থ্যাংক ইউ, তুমি আসছে। আমি তা রশিদ কিন্তু আমার শ্বশুরবাড়িতে গেছিল দুপুরে আমাকে খোঁজার জন্য, পাই নাই। সারাদিন সে হন্যে হয়ে আমাকে খুঁজতেছে। এই জন্য যে টু ফিল্ড আমার হাতে গড়া লোক, টু ফিল্ড যুদ্ধের সময় আমরা একত্রে ছিলাম, টু ফিল্ডের সবাই আমার প্রতি লয়াল, আমি তাদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে, এই জন্যই সে আমাকে খুঁজতেছিল। তারপরে বললো যে আমি হ্যাপি তো তুমি আসছো। তো আমি বললাম স্যার আমি এখনো কিচ্ছু জানি না, কি আমরা সব কিছু জানতে পারবা, থাকো সবার সাথে। আমার সাথে এসে চলে গেছে, বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড দ্য হোল ডে। রশিদ চলে গেছে। আমরা ঘন্টাখানিক ওখানে অপেক্ষা করে যখন দেখলাম যে 16 বেঙ্গল আসতেছে না, এখন চিন্তা করতেছি ওয়েদার, কারণ 16 বেঙ্গল ইজ এ ইনফ্যান্ট্রি ইউনিট, বিগ ইউনিট। আর বাকি আমাদের যে লান্সার্স এবং আর্টিলারি, ওরা অল্প 200-300 লোকজন। ওইদিকে এত বড় একটা অপারেশন করা যাবে কিনা, এই জন্য 16 বেঙ্গলের আমাদের দরকার ছিল। কিন্তু আমরা 16 বেঙ্গল যত আসতে পারে নাই, তখন চিন্তা করতেছিলাম আমরা কি ওয়েদার উই শুড অ্যাবান্ডন ইট, কারণ এখনো সময় আছে, আমরা নিজের নিজের জায়গায় চলে যেতে পারবো, কাউ কিছু বলবে না। তখন কিছুক্ষণ পরে আমি বললাম যে না, আমার মনে হয় উই আর কমিটেড, এই খবর গোপন থাকবে না, আমরা যা আছি এ দিয়ে আমরা চেষ্টা করি। আমার বিশ্বাস ছিল যে মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি, এটা আমরা সফল হব। তখন সবাই বললো যে ঠিক আছে লেটস গো। তো ওখান থেকে আমরা ফার্স্ট বেঙ্গল ইউনিটে আসলাম। ফার্স্ট বেঙ্গল না, ফার্স্ট বেঙ্গল লান্সার্স, যেটা আর কি ট্যাঙ্ক ইউনিট। ওটা ট্যাঙ্ক ইউনিটটা তখন হইলো এয়ারপোর্টের একবারে দক্ষিণ পাশে, ওখানে সংলগ্ন ওই জায়গাতেই। ওখানে ওখানে সব জমা হইতেছে, টু ফিল্ড আর্টিলারি ওখানে আসছে, আমরা ওখানে গেলাম। সব লোকজন ভর্তি, এদিক ওদিক যেতেছে, তখনও বুঝতে পারি নাই কি হইতেছে। এক পর্যায়ে রশিদ আসলো, ফারুক আসলো, ওরা আলোচনা, বুঝতে পারলাম যে সেই রাত্রে কিছু একটা হতে যাচ্ছে, তখনও ডিটেল জানি না। তারপরে অফিসারদেরকে ডেকে ব্রিফ করা হলো কি হবে, কার পরে কার দায়িত্বে কি থাকবে, এসব ব্রিফ করা হলো। পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা, নিয়ে আসা। তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো, যেমন মুজিবের বাসা, সানিয়াবাতের বাসা, রেডিও স্টেশন, শেখ বনির বাসা, এই কয়টা টার্গেট। কারণ আমাদের যে সীমিত সৈন্য সংখ্যা, এর বেশি আমরা টার্গেট দিতে পারি না। হয়তো আরো টার্গেট নেওয়া যাইতো, আরো পলিটিক্যাল এলিমেন্টের যাওয়া যেত, কিন্তু এর বেশি আমরা নিতে পারি না। অতএব টার্গেট কাটছাট করে এই 4টা-5টা নেওয়া হলো। তো প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি ডালিমকে। তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে, সে ওখানে যেতে চায় না। তার অন্য কোনো কারণ থাকতে পারে, আমি জানি না, সে একটু অপারগতা দেখা দিল। কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট, এই জন্যই ফারুক কিন্তু ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল। আরেকটা কারণ হলো মুজিবের বাসায় যে গার্ড, মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল, মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল, সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির, কুমিল্লা থেকে আসছে। সে আর্টিলারির লোকজন, যারা ডালিমের ইউনিট, ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে। অতএব ওরা ডালিমকে চিনে, ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে আমাদের পক্ষে নিতে পারবে, এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল। কিন্তু ডালিম অপারগতা বললো যে না, আমার ওখানে একটু অসুবিধা আছে, আমি যেতে পারবো না। আরো অনেক আছে, আমি ওদের ডিটেইল যেতে পারি না। তখন নেক্সট পরবর্তী হলো হুদা, মেজর হুদা ছিল। হুদাও ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল, ফার্স্ট আর্টিলারির অ্যাডজুটেন্ট ছিল, সেও খুব পপুলার অফিসার। তখন হুদাকে বললো, হুদা রাজি হলো, ঠিক আছে আমি যাব। কারণ ফার্স্ট আর্টিলারি একজনকে ওখানে দেওয়ার কারণ হলো যে সামনে যে আর্টিলারি লোকজন গার্ডে আছে, যাতে তাদেরকে নিজেদের পক্ষে নেওয়া যায়, দ্যাট ওয়াজ দ্য মেইন ইন্টারেস্ট। তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হলো। হুদা গেল, হুদার সাথে আরো 2-1 অফিসার ছিল। তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে, সেরনিয়াবাদের বাসার আশেপাশে রেডিও স্টেশন, ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। তো আর আমার দায়িত্ব ছিল
রেডিও স্টেশনের জন্য ডালিমের আন্ডারে। ডালিমের আন্ডারে আবার ২ টা গ্রুপ ছিল। একটা ছিল আ ওই মিন্টু রোড এরিয়াতে। পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা আ সানি আহমেদের বাসায়। আর হইলো রেডিও স্টেশন এই এরিয়াতে। আর ওভারঅল দায়িত্ব ছিল ডালিম। তো আমাদেরকে ব্রিফ করা হইলো। ব্রিফ করা হবার পরে আ ফারুক একটা ছোট্ট বক্তৃতা দিল। ফারুকও খুব একটা ভালো বাংলা বলতে পারে না। যতটুকু পারে ওটা বক্তৃতা দিয়ে বলল সংক্ষিপ্ত যে, "এরকম ঘটনা ঘটছে এটা আমরা সহ্য করতে পারি না। আজকে আমাদের একটা কিছু করতে হবে" এবং সবাই একমত হয়েছে আমরা আছি। তারপরে সবাইকে হাতিয়ার-টাতিয়ার দেওয়া হলো। আমার ইউনিফর্ম ছিল না। মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল। কাঁধে র‍্যাংক ছিল কিনা আমি জানি না। ওটা পড়লাম। তারপরে আমরা সব রেডি-টেডি হয়ে অনেক কাহিনী আছে, অত লম্বা চওড়া কাহিনীতে আমি যেতে চাই না। তো আমার মনে হয় ৪ টার দিকে এমনি আমরা ওই এয়ারপোর্টে ঘন্টাখানেক আমরা ১ ঘন্টা ২ ঘন্টা সময় নষ্ট করেছি। আমরা আমাদের মনে হয় মুভের সময় ছিল ৩ টা বাজে। আমরা অলরেডি ডিলে হয়ে গেছি। আমরা ৪ টার দিকে রওনা দিছি সবাই। আ সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে। তারপরে আমরা ট্রাকের মধ্যে আর আমার আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো রেডিও স্টেশন, রেডিও স্টেশনের ২ টা ট্রাক আ দেওয়া হলো। তার মধ্যে একেকটা ট্রাকের ভিতরে ৩০-৪০ জন লোক করে ওরা ঠাসাঠাসি ভাবে ছিল এবং এই ট্রাকগুলা মোস্টলি আ 2 ফিল্ডের এবং আম আম ফার্স্ট আ লান্সারদের। তারপরে শাহরিয়ার স শাহরিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে। মেজর শাহরিয়ার ছিল। শাহরিয়ার আন্ডারও ২-৩ ট্রাক ছিল। তো সামনে ছিল ডালিম। আমরা আ মানে আ ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম। পেছনে ট্যাংক গুলো আসলো একটা করে। অনেক কাহিনী আছে। এটা আমার ডিটেইল যেতে চাই না। আবার কোন বাধা বিপত্তি আমরা পাই নাই। আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে কিন্তু কিছু হয় নাই। কারণ সবাই একটু আশ্চর্য যে এটা কেন যাচ্ছে? কোথায় যাচ্ছে? আরেকটা জিনিস হলো সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি একটা মানে অনুষ্ঠান আছে। ছাত্রলীগের একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন ছিল। এক্সাক্ট কনভোকেশন কিছু যাওয়ার কথা। তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাংক যাচ্ছে। তা আমরাও গেলাম। আমাদের সামনে ছিল ডালিম, ডালিমের পেছনে তারপরে ১ম ছিল আমার মনে হয় শাহরিয়ারের ২ টা ট্রাক লোকজন তার দায়িত্বে। তারপরের ২ টা ট্রাকের দায়িত্বে আমি ছিলাম। তো আমাদের টার্গেট প্রত্যেকের টার্গেট আলাদা বলা আছে। তারপর বাকিরা ট্যাঙ্ক গুলো তাদের দায়িত্ব দেওয়া হলো। কেউ এয়ারপোর্টে, কেউ মানে সেই ইয়েতে কি জানি বলে মিরপুর রোডের ওদিকে, কেউ বঙ্গভবনের ওদিকে, তারপরে কেউ আ আ জয়দেবপুর রাস্তা ওটা কি মানে এয়ারপোর্টের রাস্তার ঢাকা ওদিকে ঢাকা ময়মনসিংহ রোড। জি। ঢাকা বামেরশিখ রোড ওদিকে স্থাপন করা হলো। অত ডিটেইল ওগুলো আমি তখন জানি না, জানতাম না। আর শহরের বিভিন্ন মানে আ স্ট্র্যাটেজিক পজিশন এ জন্য পাঠানো হলো। কিন্তু ট্যাংক পরে আসছে। আগে আমরাই ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম। তখন মনে হয় ভোর তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না। আমরা তো ঘড়ি ধরে এসব করতে পারতাম না। সময় জ্ঞান খুব একটা ছিল না। তখন অন্ধকার ছিল। অন্ধকারে আমরা আস্তে বেরিয়ে এলাম। তারপরে আ যখন মিন্টু রোডের ওখানে মানে আমাদের ১ম টার্গেটের কাছে আসার সময় ১ম মনে হয় একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল। যে শাহরিয়ারের আন্ডারে যে ট্রাক ছিল একটু খারাপ হয়ে গেল। কারণ লোকজন ওটাকে ধাক্কা দিয়েছে। ওটা কাছেই টার্গেটের কাছে চেষ্টা করা হলো। আমার ট্রাক যখন আসলো আমি আমার লোকদেরকেও বললাম যে, "যাইয়া ওদেরকে একটু হেল্প করো।" কিছুক্ষণ পরে হেল্প করে ৫-১০ মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না। আমি আবার এদিকে আস্তে ভোর হয়ে যাচ্ছে। অতএব আমি ডালিমকে বললাম, "আমি আমার টার্গেটে চলে যাই। কারণ আমার দেরি হয়ে যাচ্ছে।" ডালিম বলল যে, "যা তুমি চলে যাও।" তো ওই ৭ এর মধ্যে ২ ট্রাকে যা পাইছি ২ ট্রাকের মধ্যে ভরায় আমি আবার ডান দিকে টার্ন করে রেডিও স্টেশন দিকে চলে গেছি। এর মধ্যে শাহরিয়ারের লোকজন এবং আমার লোকজনের মধ্যে কিছু একটা মিক্স হয়ে যাইতে পারে। এরা সবাই কিন্তু আর্টিলারি লোকজন। তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশন গেলাম ২ টা ট্রাকে। আমার আগে ইনস্ট্রাকশন ছিল ১ম ট্রাক লোকজন মানে ২০-৩০ জন ৩০ জন লোকজন যারা আছে ১ম এ তারা পুরা রেডিও স্টেশনে ঘেরাও করে নিবে। ২য় গ্রুপ ২য় ট্রাকে তারা আমার সাথে থাকবে। আমরা ভিতরে যাব। তো আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং ওয়াস ভেরি স্পিডি। মানে সময় নষ্ট করে না। অলরেডি আমরা সময় নষ্ট করছি এয়ারপোর্টে। এখন আমাদের সময় নষ্ট করার সময় নাই। তারপরে আ অলরেডি আলো আইসা যাইতেছে।
আমরা যখন রেডিও স্টেশনে যাই আমার মনে আছে অলরেডি আলো দেখা যাইতেছে লোকজন। আ আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম তখন ওখানে এমওডিসির বা পুলিশের কিছু গার্ড ছিল ৭-৮ জন। ওরা তো অ্যাকচুয়ালি ভয় মিলিটারি দেখে ভয়ে কেঁপে গেছে। আমি ওদেরকে যাবো তোমাদের কোনো ভয়ের কারণ নাই। মিলিটারি হ্যাজ টেকেন ওভার। ওদের থেকে হাতিয়ারগুলো আমার একজনকে বললাম, "হাতিয়ারগুলো নিয়ে নাও।" ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসায় রাখলাম। ওরা তো একবারে অ্যাকচুয়ালি খুব ভয় কাঁপতেছিল। আমি যে, "নো তোমাদের কোনো চিন্তার কারণ নাই। তোমরা আরামে বসে থাকো।" সামনে একজন গার্ড রাইখা দিলাম। হুম, তো আমার লোকজন নিয়ে আমি ভিতরে গেলাম। ভিতরে যায়া ওই তখন ভোরবেলা তো রেডিও স্টেশন তখন মনে হয় ৬:৩০ টার দিকে খোলে। এর আগে কিন্তু খোলে না। কিন্তু স্কেলেটন কিছু লোকজন ছিল ২-৪ জন টেকনিশিয়ান, বেশি লোকজনও ছিল না। তো ওরাও ১ম একটু ঘাবড়ে গেল। তো ওদেরকে আমি এক্সপ্লেইন করলাম যে, "মিলিটারি হ্যাজ টেকেন ওভার, আর্মি হ্যাজ টেকেন ওভার। আপনাদের কোনো চিন্তা নাই। আমরা রেডিও স্টেশনে একটু সব দেখতে করতেছি।" ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল। সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্যই আমাকে বলল। আমি বললাম যে, "আমি রেডিও স্টেশনে যাবো যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা।" ওই রুমে আমাকে নিয়ে গেল। আর আমার একজন সুবেদার ছিল। ওদেরকে বললাম, "আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসায় রাখেন। কেউ যেন কোন যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে।" তখন আমরা জানতাম না তো কে কি কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক। কিন্তু হুম। তখনও বুঝতে পারি না যে হয়তো কিছু বিপরীত শক্তিও থাকতে পারে। আমি বললাম, "সব জায়গায় লোক লাগাই দেন। কেউ যেন কোন রকম ক্ষতি করতে চেষ্টা না করে।" হয় নাই ইনশাআল্লাহ। তো আমি আমি ওখানে গেলাম। চেক করতেছি ব্রডকাস্টিং এ সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং যে একজন টেকনিশিয়ান ছিল ইয়াং মানে হি ইজ ভেরি হেল্পফুল। সে দেখাই দিতেছিল। তো এমন এক পর্যায়ে আমার এক সুবেদার দৌড়ায় আসে বলল যে, "স্যার রক্ষী বাহিনী।" আমি তো একটু ঘাবড়ায় গেলাম। কি ব্যাপার রক্ষী বাহিনী আক্রমণ করলো নাকি? কাছে ওর রক্ষী বাহিনী একটা ট্রাক যাইতেছিল আমরা তাকে মানে ঘেরাও করে রেখে দিছি। ভালো করছো। আমি বাইরে আসলাম। বাইরে এসে দেখলাম যে রক্ষী বাহিনীর লোকেরা একটু ভীত সন্ত্রস্ত ছিল। তাদের মানে একটা অ্যাকচুয়ালি ট্রাক না, একটা হাফ ট্রাকের মতো বাইরে মনে হয় মানে গোটা ১৫-২০ এক লোক হবে। আর সামনে একজন সুবেদার। সুবেদার সাহেবকে আমি নামতে বললাম। নামতে বললে আমি ওকে বললাম পরিচয় দিলাম যে আর্মি হ্যাজ টেকেন ওভার। এভরিথিং ইস আন্ডার আর্মি কন্ট্রোল। আপনারাও কিন্তু আমাদের সাথে আসেন। তো সে বলল যে, "স্যার আপনাদের সামনে" ভয়ে বলল যে, "না আমরা সাথেই আছি।" তখন আমি বললাম যে, "আপনার লোকদেরকে বলেন হাতিয়ারগুলা গাড়িতে রেখে নিচে নামে আসতে।" ওরা সবাই নিচে নামে আসলো। আমার হাবিলদার আরো আমার সাথে লোকজন আছে তারাও এগুলা দেখাশোনা করল। তারা এসব লোকজন চতুর্দিকে মানে স্যার রক্ষী বাহিনীর লোকজন তো মানে শেখ মুজিবের মানে ছিল। ইয়েস, তো শেখ তারা মুজিবের তারা লোক। যখন শুনলো যে আপনারা করেছেন, মানে তাদের প্রতিক্রিয়া কি ছিল? তারা কি কোনো উত্তেজিত হয় নাই বা আ আপনাদের সেটা আমি একটু পরে আসতেছি। সেটা আমি একটু পরে আসতেছি ওদের প্রতিক্রিয়াটা। কিন্তু ১ম চতুর্দিকে মিলিটারি দেখে ওই একটা ট্রাকের হাফ ট্রাকের লোকজন তারা কোন কিছু করে বরং আমি তো বললাম যে ওই সুবেদার দেখলাম যে আমার কথা মতো মানে ওদেরকে লোকজনকে নামায় আর আমাদের একজন হাবালদারকে দিয়ে বললাম যে যেই রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হইলো। একটু গার্ড বাড়ায় দিলাম। আর ওদের যে হাতিয়ার-টাতিয়ার আছে হাতিয়ারগুলা ওরা নিজে নিয়ে নিলাম। তখন ওই সুবেদারকে আমি বললাম যে, "আপনাদের কোনো অসুবিধা নাই।" লোকজনকে বললাম, "কোনো অসুবিধা নাই। আপনারা আরামে থাকেন। কারণ রক্ষী বাহিনী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল। এজন্য আমি সুবেদার সাহেবকে বললাম, "কোন রকমের গন্ডগোল চেষ্টা করবেন না। চতুর্দিকে কিন্তু আর্মি আছে।" বাই দ্যাট টাইম ট্যাংকও ২-১ টা আমাদের চারিদিকে এসে গেছে। অতএব তারা বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই। তার দুপুরবেলা যখন কারফিউ উঠানো হয়, তখন এদেরকে আমি ছেড়ে দিছি। রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিছে। যাওয়ার আগে সে রক্ষী বাহিনীর সুবেদার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে। "স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন। কারণ আপনারা যদি এটা না করতেন, কয়দিন পরে লোকরাই আমাদেরকে মাইরে ফেলত। ধরে আমাদেরকে ফেলত।" এখানে একটা ছোট্ট একটা কাহিনী বলি। আমি চিটাগং এ ছিলাম 74 এ, 73-74 এ তখন একদিন আমি বাইজিদ বোস্তামি ক্যান্টনমেন্ট থেকে বাইজিদ বোস্তামি রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি। দেখি যে অনেক বিরাট প্রসেশন কয়েকটা ট্রাকের মধ্যেও মানে পরে জানলাম যে এরা জাসদের লোকজন। স্লোগান দিয়া যাইতেছে পথে দিয়ে ১ টা ২ টা রক্ষী ধরো, সকাল বিকাল নাস্তা করো। মানে স্লোগান দিয়ে যাইতেছে। হুম, অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা। তারা সেসব আকাম-কুকাম করতেছে, খুন-খারাবি করছে। এগুলা অজানা নয়। সবাই জানে তারা কি করতেছে। এবং রক্ষী বাহিনীটা ছিল একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার শেখ মুজিব। ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলা তার কার্যক্রম পরিচালনা করা হইতো এবং শোনা যায় আমি ডাইরেক্টলি জানি না তোফায়েল নাকি এগুলো সব
মানে করতো আরকি। অতএব এই রক্ষী বাহিনী এসব মানে পলিটিক্যাল আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল কাজকর্ম করত। তো আমি যখন ওদেরকে রিলিজ করলাম, ওই সুবেদার আমাকে জড়ায় ধরে সেলিউট দিয়ে বলে, "স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন। কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মাইরা ফেলতো। না হইলে এরকম অবস্থা আপনারা যেভাবে করেছেন।" যাই হোক সে কাহিনী এখনো বলতেছেন। তারপরে আমি গেলাম আমার ওই রেডিও চেক করতেছি সবকিছু ঠিক আছে কিনা। এমন সময় মনে হয় তখন 4:30 আমি টেস্ট করার জন্য আ ঠিক আছে কিনা আমি নিজে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম আরকি। আমার নিজের নামে আমি যে মেজর রাশেদ বলছি, দেশ সামরিক বাহিনী আ কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে। এসব কিছু একটা বললাম আরকি, লোকজনকে বললাম আপনারা আমাদেরকে মানে আম আমাদের সহযোগিতা করবেন আশা করি। এমন সময় আমার পেছনে ছিল ক্যাপ্টেন মোস্তফা। সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করছে, "স্যার আমি একটু বলব।" আমি ঠিক আছে ওকে আমি মাইক্রোফোন দিলাম, বলল। সেও একবার হাত পা ছড়াইয়া একেবারে খুব মানে এক্সাইটেড হইয়া বলল যে, সবার ঈদ শেখ মোবারক স্যার। একবারে তাকে একবারে মানে শেখ মুজিবরে গালিগালাজ দিয়া একবারে হাত পা ছড়াইয়া খুব চিল্লাচিল্লি করে মানে গালিগালাজ দিয়া বলতেছিল। হুম, এমন সময় পিছনে থেকে একজন টেকনিশিয়ান আসে বলল যে, "স্যার আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না। এটা ওই ক্যান মানে রেডিও স্টেশনের আশেপাশে ২-৪ মাইলের বাইরে যাচ্ছে না। কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাখালীতে ওটা কিন্তু এখনো বন্ধ। ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না।" তখন হুম, আমি বললাম যে, "তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে।" সে হুম। আবার পরক্ষণে এসে বলেছে, "স্যার ওটা অলরেডি খোলা হয়ে গেছে।" কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজের থেকেই মানে ওটা খুলে দিছে, বুঝছে যে এখন একটা ব্রডকাস্ট আসবে। অতএব ওটা অলরেডি খোলা আছে। অতএব হুম। আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে আ একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার, এটা ওই ইয়ের রেডিও স্টেশন আশেপাশে ধানমন্ডি এই অঞ্চলে কিছু অঞ্চলের বাইরে যায় নাই। শুনে গেছে, পরবর্তী পর্যায়ে শুনেছি যে কেউ শুনেছে, অনেকে শুনে নাই। তারপরে আ ১৫-২০ মিনিট পরে ৬:৩০ টার দিকে মনে হয় তখন ডালিম আসলো। ডালিম হন্তদন্ত ঘামাইতে আসে একেবারে জিপের থেকে লাফ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে আমার কাছে আসলো। একেবারে সে তো খুশি এমনি ঘামাইতেছে। কারণ তখন অগাস্ট মাস তো হাত আঙ্গুল দিয়ে উঠায় বলল যে, "উই হ্যাভ ডান ইট।" এবার আমাকে জড়ায় ধরে বলল যে, "উই হ্যাভ ডান ইট, উই হ্যাভ ডান ইট।" তো আমি বুঝলাম যে মিশন সাকসেসফুল। অর্থাৎ ডালিম এখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে। হয়তো মুজিবের বাসায়ও গেছিল। যে জানছে যে দ্যাট টার্গেট হ্যাজ বিন নিউট্রালাইজড। তারপর অন্যান্য যেসব টার্গেট ছিল সেই অঞ্চলে এমনিও রেডিও স্টেশন, মিন্টু রোড এরিয়া, সানিয়াবাতের বাসা এসব পুরা এরিয়ার দায়িত্ব, ওভারঅল দায়িত্ব তার ছিল। আচ্ছা, এগুলো টার্গেট মানে কি? মানে আপনাদের কি ও এই যে এই মানে পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি পরিকল্পনাটা কি ছিল স্যার? টার্গেট বলতে আমি বলি এটা আর্মির ভাষা হইলো আমাদেরকে কোথায় কার কি দায়িত্ব আচ্ছা। সেটাই হলো। যেমন মুজিবের বাসায় একটা সানিয়াবাতের বাসায় একটা, শেখ মুনির বাসায় একটা, রেডিও স্টেশন একটা। না কিন্তু আগের তার দিন বিকেল থেকে এই যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন, এই পরিকল্পনায় সবশেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে এই যে হত্যা করা হবে এই নো, ধরনের কোন পরিকল্পনা ছিল নো, কিনা? নো জি। এরকম কোনো পরিকল্পনা হয় নাই। এক্সাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো ওরকম ধরনের ব্রিফিংও করা হয়নি। হুম, সময় আমাদের কাছে ছিল না। উই রান আউট অফ টাইম। কারণ ১ ঘন্টা ২ ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি 16 বেঙ্গলের অপেক্ষায়। 16 বেঙ্গল আসে নাই। হুম। অতএব আমাদের কাছে সময় ছিল না। ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে। তার লান্সারের ওখানে অতটুকুই, অত ডিটেইল বলে নাই। সে বলছে, "তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেইল বলবে। আমি অত ডিটেইলে যেতে চাই না।" মুজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হইছে। আরেকটা জিনিস হলো কি আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না। অতএব আমি ডিটেইলস জানি না। মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না। তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে। এই ইন্টারভিউটা কিন্তু ১৫-২০ বছর আগে রেকর্ড করা। এটা রিসেন্টলি রিলিজ হয়েছে। রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে আম সোহরাওয়ার্দী উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল। ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আল্টিমেটলি মুজিবকে যেতে হতো। ওখানে করে হলে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে
এক্সিকিউটিং করে হোয়াটএভার ইট ইজ, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। বাসায় নয়। এটা হলো রশিদের কথা, এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার। হুম। তারা ডিটেইল জানে। অতএব এটা রশিদ যদি এটা বলে থাকে এটাও সত্য হতে পারে। যাই হোক, আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল। না তবে মানে আপনি মুজিব জানতেন না ওই পর্যন্ত। জি। তখনও জানতাম না। আর আমি ওখানে তো ছিলামই না। অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল। আর ওখানে ওই মেজর হুদা ছিল। মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে, তার বইতে আছে। সেই বইয়ের মানে আম আ স্টেটমেন্টটা আমার এই বই যেটা আমি লিখেছি, আম দেখা যায় কিনা। আ জি, জি দেখা যাচ্ছে। কিন্তু আ মানে 1975 আগস্ট বিপ্লবে না বলার কথা রাশেদ চৌধুরী। এটা আমি বই লিখছি। এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে। আরো অনেক কিছু আছে। আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে। তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা ৩ এক ট্রাক ছিল। সৈন্য সামন্ত, মোস্টলি দে আর ফ্রম লান্সাস, মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন, মানে হুদার আন্ডারে। তারপরে হুদার সাথে আরো মনে হয় অফিসার-টফিসার ছিল। আ হয়তো একজনের দায়িত্ব ছিল ওই ৩২ নম্বরের মেইন রোডের থেকে ব্যারিকেড করা ২ মাথায়। আর তার সাথে অন্যান্য অফিসার ছিল। তার কথা মতো মানে যেটা সে বলল। আচ্ছা, তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা জি, একটু জি, শেষ জি, করি। শেষ করে দিয়েছি। তারপরে রেডিও স্টেশনে কিছু পরে ডালিম আসলো। আসার পরে আমাকে জিজ্ঞেস করলো, "সব ঠিক আছে না?" আমি বলছি, "এভরিথিং ইস ওকে, এভরিথিং ইস ফাইন।" রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল। দে আর ভেরি হেল্পফুল। তারা আমাদেরকে সাহায্য করতেছে, কোথায় কি মানে আ সুইচ-মুইচ কোথায় কি করতে হবে বলছে। তো ১ম এই ডালিম হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিতভাবে বলা শুরু করলো যে, "দেশে একটা বিপ্লব হয়েছে। আ আর্মি হ্যাজ টেকেন ওভার দ্য কন্ট্রোল। শেখ মুজিব, আমার মনে হয় শেখ মুজিবকে হত্যা করেছে। এটাও সে ব্যবহার করেছে। আরো দেশে কারফিউ, মার্শাল ল। লোকজনকে বলছে, আপনারা আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন। কেউ ঘর থেকে বাইর হবেন না।" তো ১ম এসব কথাটা একটু খাপছাড়া ছিল। তখন আমি বললাম যে, "স্যার, আ আমার মনে হয় এরকমভাবে না বলে লেটস রাইট ইট ডাউন। রেকর্ডেড, দেখে পড়ুন।" তখন উনি বললেন, "ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও।" তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম, এই একটা প্যারা, বেশি বড় না, এটা লিখে দিলাম। যেটা যা হয়েছে সে ঘটনা। তবে হত্যা শব্দটা আমি মনে হয় ব্যবহার করি নাই। তো ডালিম মনে হয় ওটা নিজের থেকে পরে বলেছে। আর যেসব সেই মানে ডালিমের স্টেটমেন্টেই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে। মিনহোয়াইল সরকার কবিরউদ্দিনকে সবাই চিনে। সরকার কবিরউদ্দিন আসলো। তার ডিউটি ছিল। সে আসলো। তাড়াতাড়ি তাকে এনে আমরা ওখানে বসাইয়া কমেন্ট্রি দেওয়ালাম আরকি। ডালিমের বক্তৃতার মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিল। কারণ সরকার কবিরউদ্দিনের গলা সবাই চিনে। হুম, অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক, এটাই বোঝানোর জন্য যে, কারণ ডালিমকে লোকে চিনে না, রাশেদকে লোকে চেনে না, আমরা কি বলছি লোকে চিনে না, কিন্তু সরকার কবিরউদ্দিনকে লোকে চিনে। তার বক্তব্য লোকে জানে। এইজন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতাম। এরকম এটা চলতে লাগলো। মানে ঘন্টাখানেক চলার পরে যখন আ আ খন্দকার মোশতাক আসলো, আসার পরে খন্দকার মোশতাক স্টপড ইট। বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইস নোন। এটা হলো মানে রেডিও স্টেশনের কাহিনী। ৮ঃ০০ ৮:৩০ দিকে মনে হয় রশিদ খন্দকার মোশতাককে নিয়ে আসলেন। খন্দকার নিয়ে আসলো। খন্দকার মোশতাক সাদা পোশাকে, মানে প্রিন্স কোট পরে, সাদা টুপি পরে আসলো। খন্দকার মানে ইয়ে রশিদ তো বেশ লম্বা চড়া, ৬ ফুটেরও উপরে লম্বা। আর খন্দকার মোশতাক একটু ছোট, মানে তার অর্ধেক। যাই হোক নিয়ে আসছে। তো মানে ডালিমা বা আমরা ২ জনে মিলে তাড়াতাড়ি একটা গার্ড অফ অনার এর বন্দোবস্ত করলাম। আমাদের কাছে যা সৈন্য সামন্ত হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে, ছোট চত্বরে একটা গার্ড অফ অনার দেওয়ার বন্দোবস্ত করলাম। আফটার অল হি ইস দি নিউ প্রেসিডেন্ট। তারপরে দিলাম, উনি মানে সবার হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে, "তোমরা মানে বিরাট একটা করেছো। তো দেশের সূর্য সন্তান, স্থাপন করেছো।" এই মানে সংক্ষেপে একটা বক্তৃতা, উনি ভিতরে একটা রুমে উনার জন্য তৈরি করা হলো। ওখানে চলে গেলাম। তারপরে থেকেই রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার। ওখানেই সবাই আসলো, ওখানে সবকিছু হলো। এখন মুজিবের ভবনে কি হলো? কারণ আমি ওখানে ছিলাম, আমি ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম না। এসব সব আমার পরবর্তী পর্যায়ে এসব কালেক্টেড কাহিনী। সেটা হলো ওই বদলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে।
সেটা আছে স্টেটমেন্টটা। সেই স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামন্ত নিয়ে তখনও ভোর হবে। আ সে ১ম এ বাড়ির কাছে আসে নাই। দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে বিকজ হিজ ফার্স্ট ডিউটি ওয়াজ সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের, সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের। ফার্স্ট বেঙ্গল আর্টিলারি থেকে আসছে কুমিল্লার থেকে। তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির একেক ইউনিট একেক মাসে এই গার্ড ডিউটি করবে। সেটা মুজিবের বাসা, বঙ্গভবন আর বিভিন্ন ইম্পোর্টেন্ট জায়গাগুলোতে থাকে। তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি। এই আর্টিলারির কমান্ডার ডালিম ছিল এককালে। আগে পাশা ছিল, তারপর ডালিম। আর ওই ইউনিটের অ্যাডজুটেন্ট ছিল বজলুল হুদা। এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার। সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে। তো ওদেরকে দূরে থামাইয়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল। তখন তারা রেডি হচ্ছিল রিভেলি করতে। রিভেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয়, ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ ওই রেডি হইতেছিল প্লাটুন খানেক লোকজন। তো হুদা আস্তে ওখানে গিয়ে ওদেরকে, এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনীর থেকে, যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে। সে বলেছে সে ওখানে যায় হুদা সুবেদার সাথে কথা বললো, ওরা সবাই হুদাকে চিনেই তাকে বললো। তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার, এখন আমরা এখানে আসছি, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার, মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা। এক বাক্যে সবাই বললো স্যার আমরা আছি আপনাদের সাথে। তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন, কিন্তু কেউ যেন মানে এখনো ৩২ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে, এটা আমরা দেখে রাখুন। কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো, সেগুলো ঠিক করে আসি। মিনওয়াইল ওই লান্সারের লোকজন আইসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে ইয়ে করতেছে। আর একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমোশন শুনে উপরের থেকে শেখ কামাল, শেখ মুজিবের বড় ছেলে, তখন সে ক্যাপ্টেন কামাল, কিন্তু সে তার স্টেন গান না কেড়ে উপর থেকে গোলা ছুটতে নিচে দোতলা থেকে নিচে আসছে। আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ, সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলার থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে, মানে ৩২ নম্বরে মুজিবের বাসী, ওখান থেকে গোলাগুলি করছে। এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাহী মারা গেছে, আরো মনে হয় ২-১টা ওয়ান্ডেড হয়েছে, কারণ তখন অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে, মারা গেছে। এই এখন চোখের সামনে তাদের একজন সিপাহী মারা গেছে, এটা দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে। গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে? মানে বজলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা, এই দুজনের থেকে গোলাগুলি। শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল, গোলাগুলি চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই আমাদের অ্যাটাক হয়েছে, আপনারা আমার সাথে আসেন, সে গোলাগুলি করতে নিচে নামে আসছে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি করছে, ওখান থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাহী মারা গেছে আর্টিলারির নিচে সামনে, অন্যরা খেপে গেছে। তখন একজন নাকি বলে উঠলো শালার গুষ্টি শুদ্ধ সেট করে দে। এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর, সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে, সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানের তরফ থেকে, উপরের থেকে, এবং ওই নিচে একজন লোক মারা গেছে, আরো হয়তো ২-১টা ওয়ান্ডেড হয়েছে। এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে শালার গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেয়। এবং ওই পর্যায়ে ওই আর্মার্ড লোকরা এসে ঘরের মানে গেট ভেঙে ঢুকে গেছে। তো মিনওয়াইল হুদাও আসছে। এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না। তারা বলছে যে ঘরের ভিতরে না যেতে, কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে। তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে। তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম আই থিংক শেখ কামাল ইজ ডেড। শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল, শেখ নাসিরও ছিল সেদিন বাসায়, আরো কিছু পুলিশ ২-১ জন ওখানে হয়তো মারা পড়তে পারে। আর হুদা
তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে। হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হিম টু ব্রিং শেখ মুজিব ডাউন। এবং তার সাথে তার কথা মতো মেজর মহিউদ্দিনও ছিল। তারা উপরে, আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলে হুদা, মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন, সিঁড়ি বয়ে নিচের দিকে আসতেছিলেন। যে মুহূর্তে তারা সিঁড়ি বয়ে নিচে আসতেছিলেন, অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে। এই সময় শেখ জামাল, সে ওই রুমে, শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলোপাতাড়ি গুলি গালা শুরু করছে। এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই পড়ে গেছে, মানে বন্ডেড। আর গুলিগালা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনেই ডাক, শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে। আর এই গোলাগুলির আওয়াজে ওই গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লান্সারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে। তারা পাল্টা গুলি দিয়ে, এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক, লম্বা চড়া, আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো, নিচের থেকে গুলি করছে। and he fell down and streaming blood. এই হলো মানে হুদার এই যে আমরা বক্তব্য। আমরা ওই যে মুহিত সম্ভবত এই যে মামলার আসামি, সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে, আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে। তারপরে উনার কোলে জড়িয়ে ধরেছে। উনি বলেছেন, "না ওকে মেরো না।" হ্যাঁ? তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো কি হয়েছিল কিনা? এটা ইলিয়াস, এটা নাটক। তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে, বা মাওকা এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে? না তার আর কোল থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে, মুহিতের কাছে এগুলা এনেছে। এগুলা কাহিনী বানানো হয়েছে। এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলো একটা মানে চিন্তা করার বিষয়। আর কিন্তু ঠিক ৯-১০ আছে মানে বছরের তারা একটা তারা এক ছেলে জায়গাতেই যে তার থাকে স্যার। মা বাট আর মাও আ কি ছেড়ে দেবে? না সে স্যার বাচ্চাকে বাট স্যার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন? মানে ওদেরকে কেন না, মারলো? এটা কেন সেটা আমি পরে আসতেছি। হুম, কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে ওখান থেকে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্কে নাকি মারা হয়েছে। এগুলা কাহিনী বানানো হয়েছে। অত আমি জানি না। আমি ওখানে ছিলাম না। যাতে হুম। আমার মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল। শেখ মুজিব চলে আসলো, বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে আ যাতে না নিতে পারে চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। শেখ মুজিব নিজে থেকে আসছে। ১ম তো সে খালি গায়ে আসছিল। তারপরে মনে হয় হুদা বলছিল যে, "আপনি জামা পরে আসেন।" তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো। পাঞ্জাবি পরা ছিল। তার তাম্বাকু এসব দেওয়া হলো। ওগুলো নিয়ে নিল। তাম্বাকু মনে হয় ইয়ে হুদা মনে হয় নিজেই মনে হয় পাইপ এবং তাম্বাকু নিলেন। নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আরকি। কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল, তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরের থেকে শুরু হলো নিচের দিকে। তো ওই জানালা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু বজলুরহুদা, কারণ যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে, তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে ২-৩ টা গ্রেট জানালা দিয়ে ভিতরে ফালাই দিল। ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের বাসা সবাই একই রুমেই। বাইরে কেউ নাই। বাইরে যারা ছিল ওরা সিপাই নিচে পুলিশ-টুলি ওরা ছিল। শুধু শেখ নাসের ছিল নিচে, সে নাকি বাথরুমে পরে গুলি খাইছে, বাথরুমে মারা গেছে। কিন্তু বাকি সবাই রাসেল-মাসেল সবাই মিলে ওই রুমেই ছিল। ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না, কারণ দিস ইস স্টেটমেন্ট ফ্রম হুদা, যে গ্রেনেড নিয়ে ২-৩ টা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। এই মানে অ রাসেল পরিবার যারা ছিল। সবাই এক জায়গাতেই ছিল, ওখানেই ছিল, এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায়। রাসেল নিচে বসে নাই, অন্য কেউ, শুধু শেখ কামাল নিচে মারা গেছে। বাকি সবাই ওই রুমেই ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায়। এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেনসিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না। তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে, এটা কেউ পরীক্ষা করে নাই। হয়তো পরীক্ষা করলে দেখা যেতে পারত তারা কিভাবে মরছে। কিন্তু সবাই ওই এক রুমে হাডলড হয়ে ছিল, ওখানেই সবাই মারা যায়। দ্যাট ওয়াজ দি এন্ড অফ মুজিব ফ্যামিলি। ওইভাবে করা হয়েছে। এটা আমি যা
মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে। সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায়। হওয়ার কথা। কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা ২-৩ টা গ্রেনেড যদি একত্রে হুম, ব্লাস্ট করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই। হুম, তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি। আ রেডিও স্টেশনে তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম। আ মোস্তাক আসলো, বসলো। আমরাও ছিলাম সাথে, সাথে। কি করা যায়? তখন ডালিম এবং আ রশিদ ওরা সিদ্ধান্ত করল উই মাস্ট গেট দি আর্মি চিফস, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি। হ্যাঁ, আলাপ করলো